প্রিয় দর্শক, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক বাংলা খবর পত্রিকার নিয়মিত আয়োজন বাংলাদেশের জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি দুজন গুণীজন। একজন হলেন দৈনিক বাংলা খবর পত্রিকার প্রধান সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক কিরণ শর্মা, এবং আমাদের সাথে আছেন কবি প্রকাশক মোহাম্মদ শাহাবুদ্দিন হাসান বাবু। ভাইয়া, দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, আমি শুরুতেই বাংলাদেশের জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়ছি। প্রথমেই আছে জাতীয় দৈনিক প্রথম আলো। প্রথম আলো তারা গুরুত্বপূর্ণ যে সংবাদ শিরোনামটি করেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশে। কেবল ক্ষমতা স্থানান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা। চট্টগ্রামে ঈদ ফ্যাশনে তারুণ্যের ঝলক। দৈনিক কালবেলা তারা প্রধান যে সংবাদ শিরোনামটি করেছে, জটিলতার মুখে উচ্চকক্ষ। নতুন সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। জামানত বাঁচাতে পারেননি 66% প্রার্থী। অনেক যদির উত্তর মিললে সংবিধান সংস্কার পরিষদে শপথ। এরপরে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ। সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় পূর্ণার্থীদের ঢল। দৈনিক পূর্বকোণ, নতুন দিনের শপথ আজ। অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছে, বিচারের ভার আপনাদের হাতে। চন্দনেশের সন্তান বিক্রি করতে বাধা দেয় স্ত্রীকে হত্যা। এরপরে দৈনিক ভোরের ডাক। মন্ত্রিসভা হচ্ছে নবীন প্রবীণের মেলবন্ধন। 1 মাস পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই বিশিষ্ট কবি এবং প্রকাশক শাহাবুদ্দিন বাবু ভাইয়ের কাছে জানতে চাইব, তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের। গণতন্ত্রের পথে আবারও বাংলাদেশ এবং তারেক রহমান, আপনার কি মনে হয় যে উনি আসলে এই যে ক্ষমতায় চলে এসেছেন, মানে দেশটাকে কিভাবে উনি ঢেলে সাজাবেন? ধন্যবাদ বাংলা খবর কর্তৃপক্ষকে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে সঙ্গে রাখার জন্য। আর শুভ সন্ধ্যা যারা শুনছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন খুব স্বনামধন্য সাংবাদিক কিরণ শর্মা, এবং আপনি সঞ্চালনায় আপনি আছেন। আমরা আপনার সঞ্চালনায় বিভিন্ন অনুষ্ঠান দেখি, ভালো লাগছে আপনাদের পাশে থাকার জন্য। যে কথাই বলছিলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, আমি বলবো এই যে তিনি 2 মাস হচ্ছে মাত্র উনি দেশে এসছেন। দেশে আসার যে আপনার গত সরকারের সময়ে তিনি বাধ্য হয়েছিলেন দেশ ছেড়ে চলে যেতে। দীর্ঘ প্রায় 17 বছর পরে দেশে এসে যে জনসমুদ্র ওনাকে গ্রহণ করে নিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি, এবং সেখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, হয়তো আপনারা যেহেতু সচেতন মানুষ, আপনারা দেখেছেন, পড়েছেন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রথম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 17 বছর পর দেশে আসা এবং জুলুম নির্যাতন সহ্য করে দেশ থেকে
বিতাড়িত হওয়া, এই যে সব কিছু সামাল দিয়ে, এবং ওনার মা তখন মৃত্যুসজ্জায় প্রায়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই সব কিছুকে সামাল দিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য, অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে সমালোচক এবং যারা সচেতন নাগরিক সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে অসাধারণ একটি বক্তব্য ছিল। উনি বলেছেন একটা মিশন ভিশন নিয়ে ওনারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য চিন্তা ভাবনায় আছে, এবং ওনার বক্তব্যে ছিল সেদিন আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর ছাত্র মানে শিক্ষার্থী বেকার আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নারী শিশু সব মানে তার প্রতিবন্ধী হিজড়া সব কিছুকে নিয়ে মানে সমলিঙ্গ বা তৃতীয় লিঙ্গে যারা যাদেরকে সবাইকে নিয়ে যে দেশটা গড়ার যে বক্তব্যটা দিয়েছেন, এবং এটা লিখিত কোনো বক্তব্য না কিন্তু আমরাও লিখেছি সরাসরি। তো যে বক্তব্যটা দিয়েছেন সেখানে বুঝে গিয়েছে যে উনি এই যে 17 বছর উনি বিদেশে বসে থাকেননি, উনি নিজেকে গড়ে তোলার জন্য দেশের ভবিষ্যতের জন্য উনি নিজেকে গড়ে তোলার জন্য উনি সময় দিয়েছেন, পড়ালেখা করেছেন। হ্যাঁ, তারপরে উনি অনেক অতীত থেকে শিক্ষা নিয়েছেন, নাম্বার 1। তারপর হচ্ছে কি এই যে আপনি দেখেন বিএনপি এই নির্বাচনী জনসভাগুলোতে দেখেছেন কোনো জাতীয় নেতৃবৃন্দকে সঙ্গে রাখেননি, উনি এককভাবেই সারা বাংলাদেশ সফর করেছেন। লক্ষ লক্ষ মানুষ 3টা বাজে, রাতে 3টা বাজেও, সকাল 6টা বাজেও, 8টা 10টা 11টা বাজেও লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন মানুষ কথা শোনার জন্য। এবং তিনি সব জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন আমাকে স্যার বলবেন না আপনারা, অনেকে অতি উৎসাহী হয়ে ওনাকে বেশি শ্রদ্ধা জানাতে চাচ্ছেন। উনি বলছেন না, আমি স্যার হতে চাই না, আমি সবার ভাই হতে চাই, সবার প্রিয় মানুষ থাকতে চাই। তারপরে একটা দেখেছেন উনি যেমন আমরা দেখি প্রধান অতিথি সবসময় বড় একটা আলিশান একটা চেয়ার ইউজ করেন, উনি সেটাও বর্জন করেছেন। সব অতিথি যেভাবে নর্মাল চেয়ার বসেছেন তিনিও সেভাবে চেয়ার বসিয়েছেন। বড়কেও আপনার দামি চেয়ার দিলেও সেটা সরিয়ে দিয়েছেন। তারপরে হচ্ছে কি আমজনতার মানুষকে সামনে থেকে ডেকে এনে উনি স্টেজে এনে ওনাদের সরাসরি কথা শুনেছেন, অভিযোগ অনুযোগ সব কিছু শুনেছেন। তারপরে দেখেন এই যে নির্বাচন হয়ে যাওয়ার পরে তিনি এই প্রথম বাংলাদেশে এটা বিরোধী দল যারা জিতেছেন কম পাক বেশি পাক সবার বাসায় বাসায় গিয়েছেন, তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা মনে করছি অবশ্যই দেশের জন্য ভালো হবে, এবং তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এই দেশটাকে গড়ার একটা চিন্তা। আমি যদি একটু বলতে চাই যে অনেক ক্ষেত্রে তিনি কিন্তু বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, ধৈর্যের পরিচয় দিচ্ছেন, যা তরুণ সমাজে বেশ প্রশংসিত এবং জনপ্রিয় হচ্ছেন। কেবল ক্ষমতা স্থানান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা, এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে এটা প্রধান উপদেষ্টা বিদায়ী উপদেষ্টা তিনি বলেছেন। আমি প্রথমেই বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি গত এই প্রায় 2 বছর তিনি এই দেশকে অন্তর্বর্তীকালীন একটা মানে আপনার জুলাই অভ্যুত্থানের পর যখন খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা, দেশ কার হাতে যাবে, কারা নিয়ন্ত্রণ করবে, সেই সময় সবার চাপে, দেশি বিদেশি সব ধরনের চাপে উনি ক্ষমতাটা গ্রহণ করেছেন। এবং আমি মনে করব একটি রাজনৈতিক সরকারের ঊর্ধ্বে উঠে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি যা করেছেন অবশ্যই দেশের মঙ্গলের জন্য করেছেন। ত্রুটি বিচ্যুতি থাকবেই, এখানে বিরোধী দল বিভিন্ন দলের চাপ ছিল, যারা এখান থেকে জনগণের আন্দোলনে উৎখাত হয়েছে তাদেরও একটা চাপ ছিল। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার গ্রুপ যেভাবে কাজ করেছেন, ব্যবসায়ীরা বিভিন্নভাবে নৈরাজ্য করার, বিভিন্নভাবে দাম ঊর্ধ্বমুখী করার, সিন্ডিকেট করে আপনার মজুদ করে দাম বাড়িয়ে দেওয়ার বিভিন্ন ওগুলিও অনেক ভাঙার চেষ্টা করেছেন, যদিও বা বিভিন্ন ইয়েতে সফল হননি। তারপরেও আমি বলবো যে কি অবশ্যই ওনাকে অন্তত 100-র মধ্যে 75-80 দেওয়ার মতোই উনি কাজ করেছেন, নাম্বার দেওয়ার মতোই। তো আমি মনে করি উনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, যেভাবে দেশটাকে
একটা ক্রাইসিস সামাল দিয়ে নতুন সরকারের সামনে আমি বলি কি হয়তো কেউ কেউ চেয়েছিল ইলেকশন না দিয়ে ক্ষমতায় ধরে রাখার জন্য, তারপরে ওনার একটা বিচক্ষণতা এখানে কাজ করেছেন। উনি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়েই হস্তান্তর করে উনি সুন্দর করে বিদায় নেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন। অবশ্যই এই জন্য উনি সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা এবার চলে যাচ্ছি দৈনিক বাংলা খবর পত্রিকার সিনিয়র সাংবাদিক কিরণ শর্মার কাছে। ভাইয়া, নতুন সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এটা একটা কারণ। আমরা দেখেছি অনেকগুলো ব্যাংকার কিন্তু তাদের চাকরি হারিয়েছিলেন, এটা একটা হতে পারে। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন, তাছাড়া আওয়ামী লীগ তাদের রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে যে একটা ইস্যু, প্রতিটা বিষয় নিয়ে সরকারের উপর কিন্তু একটা বাড়তি চাপ। নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। আপনার কি মনে হয় তিনি এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন? ধন্যবাদ। আমাদের আলোচনায় যারা শুনছেন সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার প্রথম পর্যায়ে শাহাবুদ্দিন ভাই যে বিষয়গুলো বলেছেন, যে সরকার মানে গত এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রমাণ করেছেন যে কথা বলেছিলেন এবং কথা রেখেছেন। সেই জন্য তাকে আমিও ধন্যবাদ জানাই। যে অনেকে কথা বলেন যে তারপর অনেক জল্পনা কল্পনা ছিল যে নির্বাচন কখন হবে, 2-1 দিন আগে বলতে হবে না, নানান বিষয় কথা এসেছিল এবং নানান ধরনের উদ্ভট কিছু কথাবার্তা যেগুলো মাধ্যমে বা প্রোপাগান্ডা মানুষের মধ্যে ছড়ানো হয়েছিল যে আদৌ নির্বাচন কি হবে কি হবে না, আবার হবে সেটা আবার শান্তিপূর্ণ হবে না, বিশৃঙ্খল হবে, বিশৃঙ্খল হতে পারে, তারপরে অনেক ধরনের দাঙ্গা হাঙ্গামা হতে পারে, শেষ পর্যন্ত নির্বাচন বন্ধ, এই ধরনের কথাবার্তা কিন্তু মাঠে চাউর উঠেছিল এবং রক্তক্ষয়ের ভয়ে অনেক লোক মানে ভোট দিতে যাবে না, এরকম কথাগুলো অনেকবার উঠছে। কিন্তু সব কিছুকে উড়িয়ে দিয়ে এই দেশের মানুষ মনে করেছিল যে আসলে যে দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচন না করলে মানুষ কি নির্বাচন অংশগ্রহণ করবে। আমরা সেই গত 24 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে আমরা যেই উপস্থিতি আমরা যেটা দেখিনি, সেটা কিন্তু আমরা 2026 সালে যে নির্বাচনে আমরা কিন্তু বিশাল একটি উপস্থিতি লক্ষ্য করেছি। এবং সেখানে দেখা যায় যে হয়তো আওয়ামী লীগ রাজনৈতিক দল অংশগ্রহণ করে, কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা সেটাই বলতে পারি যে সাধারণ মানুষ শান্তি কামনা করে, দেশের স্থিতিশীলতা কামনা করে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই তার মাথার মধ্যে কাজ করে। এই সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এই সরকারের যে চ্যালেঞ্জ, যে বিষয়টি আপনি বলতে চেয়েছেন, সরকারের একটা সরকার আজকে মাত্র সরকার ক্ষমতায় এই শপথ গ্রহণ করেছে, সংসদ সদস্যরা আজকে শপথ গ্রহণ করেছে। আজকে এই শপথের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই শপথ বাংলাদেশের মানুষের কাছে তাদের শপথ, রাষ্ট্রের কাছে শপথ। এই শপথের মধ্য দিয়ে যে আগামী দিনই যে চিন্তা করবে যে জনগণ প্রতিনিধিরা যখন নির্বাচনের প্রাককালে যে জনগণকে যে সকল কমিটমেন্ট দিয়েছিল যে আমরা নির্বাচিত হলে এটা করব, 100টি কথা বলেছেন, 50টি কথা বলেছেন। আমরা মনে করি যে তারা যদি আন্তরিক চেষ্টা করেন যে আমরা নির্বাচনকালীন যে কথাগুলি বলেছি সেটা হচ্ছে যে মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য কাজ করব, আমরা মাথা পিছু আয় বাড়াবো, বেকারত্ব দূরীকরণ করব, তারপরে চাকরি বাড়াবো, এই সমস্ত নানান যে সমস্ত কথাগুলো বলেছেন, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব। এটাই হচ্ছে এই মুহূর্তে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সময় লক্ষ্য করেছি যে একদিন আমরা যখন দেখলাম যে পেঁয়াজের মূল্য 120 টাকা, কিংবা লাফে আরো 12 সুযোগ হয়েছিল, মানে পরিকল্পনা ছিল অসাধু ব্যবসায়ীদের কাছে। যখন সরকার পদক্ষেপ নিল, যখন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্য আদালত পরিচালনা করলো, তখন আমরা একদিনের মধ্যে দেখলাম 70, 50, 40 চলে আসলো দাম। তো এইটা পদক্ষেপ নিলে, সরকার পদক্ষেপ নিলে যে একটা পরিবর্তন হয়, একটা নিয়ন্ত্রণ রাখা যায়, এটা আমরা এই পদক্ষেপের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি। এই এখন যে রমজান মাস,
আমাদের কথা ছিল যে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। এখন এই সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হবে যে একদিন পরে রমজান, ঠিক তার 2 দিন আগে কিন্তু এই সরকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে, শপথ নিয়েছে। এখন একটা বিষয় হচ্ছে যে এই সরকারের যে এখন যে মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়গুলো অলরেডি যে সকল যাদেরকে যে সকল মন্ত্রীরা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তার স্ব মন্ত্রণালয়ের সচিবদের সাথে এবং স্ব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক করেই দ্রুততার সাথে এই পণ্য, দ্রব্যমূল্য, পণ্য এবং অন্যান্য সকল বিষয়গুলো নিয়ে তারা ধারণা নেবেন এবং আইন শৃঙ্খলা, তারপর আপনার এই একটা হচ্ছে যে এই যে যারা চাকরি প্রার্থী তাদের বিষয়ে, তারপর দেবকারতা, সবগুলো বিষয় নিয়ে কাজ করবেন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আপনি সামনে রমজান, এই রমজানে সাধারণ মানুষের দ্রব্যমূল্য যাতে না বিশ্বাস না ওঠে সেই বিষয়টি নিয়ে কাজ করা। এক্ষেত্রে আরেকটি সংবাদ আমি বলতে চাই যে জটিলতার মুখে উচ্চপক্ষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে। কি মনে হয় জুলাই সনদ কি বাস্তবায়ন হবে? আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে দুটো পক্ষ, একটা পক্ষ এটার বাস্তবায়নের পক্ষে এবং অন্যটি পক্ষ কিন্তু তারা প্রথম থেকে এটা বাস্তবায়নের পক্ষে ছিল না। সব কিছু মিলিয়ে এই যে একটা ধোঁয়াশা পরিস্থিতি বা একটা উদ্ভট পরিস্থিতি, আসলে কি মনে হয়? এইটা এই যে উচ্চপক্ষ আমাদের বর্তমান বাংলাদেশের শপথ নবনিযুক্ত প্রধানমন্ত্রী, যিনি এই 31 দফা কর্মসূচি দিয়েছেন, সম্ভব সে তখন এই 31 দফা কর্মসূচির মধ্যে সেখানে উচ্চকক্ষের কথাটি বিদ্যমান ছিল। এখন উচ্চকক্ষটা কীরকম হবে, এখানে একটা বিষয়টা হচ্ছে যে সংস্কার কমিশন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্যের প্রেক্ষিতে এবং সংস্কার কমিশন নিজেদের মতো করে তাদের মতামত প্লাস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সম্মিলিত সংস্কার কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশনে প্রধান এখন রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট কতগুলো পয়েন্টের উপর নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে এইগুলো আমাদের নোট অফ ডিসেন্ট সংযোজন বিয়োজনের বিষয়টি রয়েছে। তো এগুলো আমরা আশা করি যে জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্র হচ্ছে যে সংসদ, এই সংসদে যে আলোচনার মধ্য দিয়া এই একটা সংস্কার কমিশন ওখানে আলোচনা হলো, জনগণের জনাকাঙ্ক্ষা কোনটা, জনগণ কি যাচ্ছে। আমরা এই যে 100 জন বাড়ানো হলো, একজন মন্ত্রী মাসিক বেতন কত, একজন প্রেসিডেন্টের কত, এই যে একটা বিশাল ব্যয়, এরপরে 300 জন সদস্য, এরপর আবার 50 জন আছে সংরক্ষিত মহিলা। এখন যদি আবার 100 জন বাড়ানো হয় এই উচ্চকক্ষ, তাদের বেতন ভাতার বিষয়টি আছে, তাদের গাড়ি বিষয়টি আছে, এই উচ্চকক্ষের বাসভবনের ব্যাপার আছে, এই 100 জনের যে বিশাল একটা ব্যয়, এটা আমাদের দেশের এই যে এখন যে অর্থনীতিকে আমাদের চাঙ্গা করতে গেলে এই বড় একটা ব্যয়, এটা কি নেওয়া সম্ভব কিনা। তাহলে আমাদেরকে এই সরকারকে এখন চিন্তা করতে হবে যে প্রচলিত আমাদের যে বর্তমান সংবিধান আছে, সংবিধানের আলোকে যে 300 সংসদ সদস্য নির্বাচন হয়েছে, এর মধ্যে হয়তো দুইটা, একটা যেহেতু তারেক রহমান বগুড়া আসন ছেড়ে দিয়ে উপনির্বাচন হবে, আরেকজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে সেখানে আবার নতুন করে নির্বাচন হবে। এই দুইটা আসন 298টি নির্বাচনের অলরেডি ফলাফল প্রকাশিত গেজেট হয়েছে এবং সেই আলোকেই আমাদের সংসদে যখন একটা প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী, তারা সরকারের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে এই দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে তারা ত্বরান্বিত, উন্নয়ন এবং উৎপাদন এবং পাশাপাশি অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য ফলপ্রসূ এবং গঠনমূলক সমালোচনা করবে, এটি আমরা আশা করি। তবে উচ্চকক্ষের বিষয়টি সেটা সময়ের প্রেক্ষিতে আলোচনা করে জনগণের যে সহনীয়, এটা করলে দেশের একটা বিশাল এখন অর্থনৈতিক একটা চাপে পড়বো বলে আমার আশা করছি। যারা দায়িত্ব ইতিমধ্যে পেয়েছেন তারা তাদের স্ব ক্ষেত্রে আসলে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের পূর্ববর্তী যে মন্ত্রী এমপিরা, তারা বিশেষ করে তাদের যে বেফাস কথাবার্তার কারণেও কিন্তু তারা জনপ্রিয়তা হারিয়েছিলেন সাধারণ জনগণের কাছ থেকে। এই বিষয়টি আর হবে না, সেটাই আমরা আশা করব। আমি চলে যাচ্ছি কবি প্রকাশক
শাহাবুদ্দিন হাসান বাবু ভাইয়ের কাছে। মন্ত্রিসভা হচ্ছে নবীন প্রবীণের মেলবন্ধনে আজকে যে মন্ত্রিসভা গঠিত হলো, এটাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে অনেক নবীন প্রবীণ মিলেই কিন্তু এই মন্ত্রিসভা পরিষদ গঠন হয়েছে। সেই সাথে নতুনদেরকে আমরা বরাবর দেখেছি যে যাদের আসলে প্রকৃত যোগ্যতা আছে তারাও কিন্তু দায়িত্ব পেয়েছেন, এটা একটা ভালো দিক। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা আসলে নবীন এবং প্রবীণ মিলে মানে কিভাবে দেশটাকে এগিয়ে নিতে পারে বলে আমি এটা আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি আমার পূর্ববর্তী বক্তা আমাদের কিরণ সিনহা সাহেবের যে একটা প্রশ্ন ছিল উচ্চকক্ষ নিয়ে, সেখানে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা উচ্চকক্ষটা সবার বোঝার এবং এটাকে মানিয়ে নেওয়ার মতো বা এটাকে চলমান রাখার মতো পরিস্থিতি আমাদের দেশে এখনো আছে বলে আমার মনে হয় না। তৈরি হওয়ার মতো পরিবেশ এখন আমাদের আছে বলে আমার মনে হচ্ছে না আর কি। হ্যাঁ, নাম্বার এক। দুই হচ্ছে কি, যেটা এই জটিলতা যেটা বলছেন, যেহেতু একটা জিনিস প্রথমে আমাদের এই দেশে শুরু হবে বা হচ্ছে, একটা প্রক্রিয়া চলছে, সেটা অবশ্যই প্রথম তো কিছু জটিলতা থাকবে। এটা চলমান প্রক্রিয়া যেতে যেতে হয়তো একটা পর্যায়ে তখন সবাই অভ্যস্ত হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। সেখানে আমাদের এটা একটা অবজারভেশন আছে। আপনি যে কথা বলেছেন নবীন প্রবীণের সমন্বয়ে যে সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা করেছেন তিনি, এবং 7ই নভেম্বরের 1975 সালে 7ই নভেম্বরের পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় জনগণতা ওনাকে বসিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি গঠন করেছেন তিনি। সেই যে বিএনপিটা আপনার এই আজকে 50 বছর এখনো পূর্তি হয়নি এদেশ দলটা, এই অবস্থায় যে জনগণের যে ভিত্তি নিয়ে দাঁড়িয়ে গেছে, সেটা অসাধারণ একটা বলবো যে কি রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন জনগণের প্রতি দায়বদ্ধতা, জনগণের কাছে যাওয়া, জনগণের মন জয় করা, দেশের পক্ষে কাজ করা, সবকিছু উন্নয়নের কথা বলা, গণতন্ত্রের জন্য অবদান রাখা, সবকিছু মিলিয়ে দলটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি যদি একটু বলি আপনাকে থামিয়ে দিয়ে, যদিও যাই হোক জামায়াত বিএনপি অনেকটাই চমকে দিয়েছে, অনেকের মধ্যে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে ক্ষমতায় বুঝে এবার জামাত যাবে, কিন্তু সেখান থেকে সরে এসে এই যে বিএনপির একটা নিরঙ্কুশ বিজয়, এটা আসলে অবশ্যই জনগণের ভালোবাসার একটা প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। এই জায়গায় আমাদের সেই সাথে আরেকটা কথা যে আসলে রাষ্ট্র ক্ষমতায় কি দেশের পক্ষে নাকি বিপক্ষের লোক যাচ্ছে, এটা একটা কিন্তু বড় কারণ। হ্যাঁ, অবশ্যই। আপনার এই যে আরেকটা কথা বলেছেন আপনি, যেটা জামাত নাকি ক্ষমতায় যাচ্ছে, এই কথাটা আমরা প্রথম থেকে বলে আসছি। জামাতের মতো দল যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত, দেশের জন্মের বিরোধিতা করেছেন, আমাদের লক্ষ লক্ষ শহীদ হওয়ার পিছনে তাদের কিছু কৌশল কাজ করেছে, এবং 2 লক্ষ নারী সম্ভ্রম হানির পেছনে যে পাকিস্তানি জান্তারা যেটা করেছেন, তাদের পিছনে কিছুটা তাদের অন্তরালে হাত আছে। সব কিছু মিলিয়ে আমরা কখনো তো বিশ্বাস করতে পারি না এই বাংলাদেশের মানুষ কখনো জামাতকে ক্ষমতার মতো জায়গায়, এই দেশকে পরিচালনার জায়গায় দিবে, ম্যান্ডেট দিবে। হ্যাঁ, এটা একটা অবশ্যই প্রপাগান্ডা, যেটা আমাদের কিরণ ভাই বলেছেন। হ্যাঁ, কিছু প্রপাগান্ডা ছিল, কিছু মানুষের পেট, কিছু এজেন্ট তারা ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করে। হ্যাঁ, তারা মানে মানুষের মাঝে এমন একটা ফ্লো তোলার চেষ্টা করেছিল যে না, এরা আসছে ভোট দাও। হ্যাঁ, তো জনগণ তাদেরকে একেবারে সচেতন ভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, যেটা দেখতে পেয়েছেন। আমি বলছি সেটা। তারপরে এই যে বিএনপির যে জনগণের মাঝে একটা অবস্থান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় 84 সাল থেকে তিনি রাজনীতিতে এসছেন গৃহবধূ থেকে। হ্যাঁ, বিএনপি লাগাম ধরেছেন আন্দোলন, 96 আন্দোলন, 86 আন্দোলন, 88 নির্বাচন বর্জন, 90 সালের গণ অভ্যুত্থান।
এই সব কিছু ছাপিয়ে 91-তে ধস নামানো বিজয়, তারপরে 96-তে আবার বিরোধী দলে যাওয়া, 2001 সালে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ফিরে আসা, এই যে চড়াই উতরাই পেরিয়ে একটা অবস্থানে নিয়ে যাওয়া দলকে জনগণের একটা স্তম্ভে পরিণত হয়েছিলেন, যেটা দেখেছেন গত প্রায় 1 মাস কতদিন হয়েছে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রায় কোটির কাছাকাছি মানুষ জানাজায় অংশগ্রহণ করা, সারা বাংলাদেশের মানুষের মাঝে একটা মানে হাই হাই রব ওঠা, কান্নায় ভেঙে পড়া। এক্ষেত্রে আরেকটি কথা যে প্রথম দিকে কিছু বিদেশি শক্তি আসলে তাদের পাশে থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি তারা কিছুতেই চাইছিল না যে কোনো স্বাধীনতা বিরোধী ক্ষমতায় আসুক। এটা একটা কিন্তু না, আমরা বিদেশি কোনো শক্তি চাক না চাক আমাদের সেটা আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হচ্ছে কি, আমাদের দেশের জনগণ এই দেশের মালিক, দেশের জনগণই হচ্ছে এই দেশের চালিকা শক্তি, সকল ক্ষমতার উৎস, যেটা শহীদ জিয়া বলতেন। এই যে তারাই ম্যান্ডেটের মাধ্যমে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটি দলকে আবার ফিরিয়ে আনা 17 বছর পরে, এটা কিন্তু একেবারে চারটিখানি কথা নয়, বিশাল ব্যাপার। এটা বিশাল একটা জনগণের মাঝে ভালোবাসা আছে বলে জনগণ এই রায়টা দিয়েছে। তারপরে জনগণ মনে করছে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক ধানের শীষ এবং বিএনপি মানে শেষ ভরসা স্থল এই বিএনপিকে মনে করেই, কিন্তু প্রথম এবং শেষ ভরসা স্থল মনে করে জনগণ বিএনপিকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, 209টা আসন এককভাবে পেয়েছে বিএনপি। আরটা যেটা বলতে চেয়েছিলেন আপনি এখানে, এই নবীন প্রবীণের সমন্বয়, একটা দল সবসময় নবীন প্রবীণের সমন্বয়, নতুন প্রজন্মের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিলে অবশ্যই সেটা পিছিয়ে পড়বে। সেখানে কিন্তু এই আপনি দেখেছেন গত 15 বছর 15.5 বছর তারেক, এই যে তারুণ্যের প্রতীক বর্তমান প্রধানমন্ত্রী যিনি আজকে নির্বাচিত হয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে সরাসরি তিনি বিভিন্ন একেবারে জেলা, উপজেলা, কেন্দ্রীয়, স্থানীয়, একবারে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে সহ স্কাইপিতে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা, দেশের পরিস্থিতি, উত্থান পতন সবকিছু উনি ওইখান থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। যে সেইটার রেজাল্ট, উনি যে সরাসরি সবার সাথে সম্পৃক্ত ছিলেন, দেশে ছিলেন না, কিন্তু উনি দেশে না থাকলেও সবকিছু তিনি অবগত ছিলেন, সবকিছু তিনি জানার চেষ্টা করেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে সবকিছু জেনে তারা সমাধান করার জন্য সেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন। এবং আজকে দেখেন এই বিএনপির মাত্র আমি মনে করি গত নির্বাচনের মানে শেষ সরকারের 2001 থেকে 2006 যেটা ছিলেন, সেই শেষ সরকার পর্যন্ত এখানে মনে হয় 14 কি 15 জন মন্ত্রিত্ব স্থান পেয়েছেন। বাকিরা সবাই নতুন, 49 জনের মধ্যে। যে নতুন প্রবীণের সমন্বয়ে এবং নতুন যে যারা আছেন, যেমন আপনার আসছেন আমাদের চট্টগ্রামে মীর মোহাম্মদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এসছেন, একজন তারুণ্যের একজন টকবগে নেতা। তিনি সারা চট্টগ্রাম না শুধু সারা দেশে চষে বেড়াচ্ছেন মানুষের চাওয়া পাওয়াকে রেখে। নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার ফোরামের, ওনাকেও নিয়েছেন। সেও মানে নতুন মানুষ কি চায়, নতুন বাংলাদেশ কি চায় সেটা তারা ধারণ করেন। ববি হাজ্জাজ, তারা মানুষের আকাঙ্ক্ষা বোঝার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন। এই যে নতুন অনেক নিয়েছেন, আপনাদের দেখতে পাচ্ছি বিএনপি থেকে অনেক নিয়েছেন এবং পাশাপাশি অন্য আরো কয়েকটি দল থেকেও তারা নিয়েছেন জোট সঙ্গী। এই যে সমন্বয়, আমরা মনে করি এই দেশটা, ওইখানে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষের স্থান পেয়েছেন। সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের একজন হেভিওয়েট নেতা, সারা বাংলাদেশ তিনি বাইরের রাষ্ট্রের সাথে সমন্বয় করার চেষ্টা করেছেন বাংলাদেশকে নিয়ে, উনিও স্থান পেয়েছেন। এ ধরনের নতুন প্রবীণ মিলে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে এবং এই দেশকে আরো সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারবে মতো মনে করি আমরা। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক দেগী নেতাও কিন্তু তারা অবশ্যই তারা দায়িত্ব পেয়েছেন, এটা ভালো দিক। চলে যাচ্ছি শেষ আলোচনায়, আমি যাচ্ছি সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা খবর পত্রিকার কিরণ শর্মার কাছে।
ভাইয়া, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ প্রায় 18 মাসের মতো তিনি ক্ষমতায় ছিলেন। তার সরকার থাকাকালীন সবচেয়ে যেটা আমরা দেখেছি, মপ নামক একটি শব্দ তৈরি হওয়া এবং সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন পেশার শ্রমজীবী থেকে শুরু করে শিক্ষকতা পেশা এবং প্রতিটি পেশার লোকজন কিন্তু সর্বোচ্চ সংখ্যক কিন্তু তারা আন্দোলনে নেমেছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এক্ষেত্রে আপনার কি মনে হয় তার এই সময়কালীন তিনি কতটা সফল এবং ব্যর্থ? ধন্যবাদ। আসলে যেই বিষয়টা আমাকে বলার আহ্বান জানিয়েছেন, একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়ে গেল 2024 সালে 5 আগস্ট থেকে 5, 6, 7 3 দিন কোনো সরকার ছিল না। এই যে 3 দিন সরকার না থাকার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে এবং বিশেষ করে দেশের প্রতিটি থানার কোনো কার্যক্রম ছিল না। সেখানে উপস্থিতি ছিল বাংলাদেশ সেনাবাহিনী তখনও সব জায়গায় তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করার মতো তাদের, কারণ যেখানে বাংলাদেশ পুলিশ প্রত্যক্ষভাবে মাঠে রয়েছে, সেনাবাহিনী সব জায়গাগুলো ভালো করে চিনেও না, জানেও না। এটা জানতে, বুঝতে, চিনতে সময় লেগেছে। এর মধ্যে অনেকগুলো সন্ত্রাসী কার্যক্রম, দুর্নীতি, চাঁদাবাজি থেকে নানান ধরনের অনিয়ম হয়েছে এবং এতে রাষ্ট্রের এবং সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। এটা নিঃসন্দেহে, এটা সবাই এক বাক্যে স্বীকার করবে। পরবর্তী পর্যায়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট যখন দায়িত্ব গ্রহণ করেন শপথের মধ্য দিয়ে, তখন তারপরের থেকে যে বিষয়টা বলেন মব, এটা অতীতে এই শব্দটির সাথে আমরা পরিচিত ছিলাম না। আমরা গুম নামক শব্দটির সাথে পরিচিতি হয়েছিলাম, দুর্নীতির সাথে বলছিলাম, কিন্তু মব নামক এটা আমরা একসময় বলতাম যে কেউ অতিরিক্ত ভাবে কেউ প্রতি বল প্রয়োগ করলে বা জবরদস্তি করলে সেটা আমরা বলতাম মগের রাজ্য। তুমি মগের রাজ্যে বসবাস করছি কিনা বা মগের মতো আচরণ করতো, এই ধরনের বলতো। কিন্তু এইটা শব্দটা এবার আমরা মব নামক একটা শব্দের সাথে আমরা পরিচিত হলাম। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে ইতিমধ্যে, এটা তখন সবচেয়ে এক্ষেত্রে সংবেদনশীল যে ঘটনাটা ঘটেছিল, দীপু দাসের যে ঘটনা, আসলে এটা সবচেয়ে পুরো বাংলাদেশকে ব্যথিত করে তুলেছিল, যে অপপ্রচার বা গুজবটা ছড়িয়ে। এক্ষেত্রে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সঠিক যে বিচার, সেই বিচারের কিন্তু কোনো আশ্বাস আমরা দেখিনি বা পাইনি। যে হ্যাঁ, ঠিক বলেছেন। দীপু শুধু দীপু দাস নয়, দীপু দাসের বিষয়টি একটি মর্মান্তিক এবং জনসমক্ষে একটা আমাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ব্যাপক প্রচার হয়েছে বিষয়ে, কি কারণে দীপু দাসের বিষয়টি এসছে। এবং আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে এই হাদি, ঢাকা শহরে হাদিকে গুলি করে গুলি করা হয়েছে। এইরকম কয়েকটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে। রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা এরকম হত্যাকাণ্ডগুলোকে আমরা দেখেছি, যে শুধুমাত্র যে অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনা ঘটেছে তা নয়, অতীত হয়েছে। কিন্তু ওই দীপু দাসের যে বিষয়টি বললেন, যে দীপু দাসের বিষয়টা, সেটা হলো যে একটা এই যে মব সিস্টেম, মানে একটা প্রোপাগান্ডা, একটা রিউমার ছড়িয়ে ধর্মীয় অপমানের জিকির তুলে তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাতে দেখা গেল যে সেনাবাহিনী সহ এবং স্থানীয় থানা থেকে রিপোর্ট দিয়েছে যে আসলে সে ধর্মীয় অবমাননামূলক কোনো ঘটনা ঘটায়নি বা পোস্ট দেয়নি। এরকম ঘটনাগুলো অনেকগুলো ঘটনা হয়েছে, বোঝা হয়েছে। তা আমরা এই পরবর্তী পর্যায়ে যে সরকারের তরফ থেকেও কিন্তু সেই বিষয়টি স্বীকার করা হয়েছে এবং সেই জন্য এই অপ্রত্যাশিত এই ঘটনাগুলির যে সরকার দুঃখ প্রকাশ করেছে। এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি দেখবেন যে সিলেটে যে মাহাদি হাসান নামে, সে কিন্তু স্বীকারোক্তি থানায় গিয়ে দিয়েছিল যে সে পুলিশ 5 আগস্ট সে পুলিশ হত্যার সাথে জড়িত ছিল। তো এটা জানার পরও কিন্তু আসলে তখন সরকারিভাবে যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন কেন তাদেরকে ছাড় দেওয়া হলো বা গ্রেফতার করা হলো না? এই যে বিষয়টি বললেন, যে পরিবর্তিত পরিস্থিতিতে যখন একটা সরকার দায়িত্ব গ্রহণ করে
তখন এটা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছিল। এখন আমরা অনেক কিছু অন্তর্বর্তী সরকারের, কিন্তু তিনি আমাদের কাছে সব বিষয়ে দায়বদ্ধ নয়, কারণ জনগণের দ্বারা তিনি নির্বাচিত এই সরকার ছিলেন না। তারা ভোটের জন্য তারা চিন্তা করেন নাই, অনেক কাজের জন্য তারা ভোটের জন্য চিন্তা করেন নাই। কিন্তু এখন রাজনৈতিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা দল ক্ষমতা এসেছে, আরেকটা দল বিরোধী দলের দায়িত্বে বসবেন। এখন কোনো অনিয়ম অন্যায় অতীতে হলেও আমার মনে হয় একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে এবং বাংলাদেশের যে নিয়মিত পুলিশ বাহিনীর কে ডেভেলপ করার জন্য পুলিশ বাহিনীর কে এই থানাতে মানে তার সঠিক দায়িত্ব পালনের জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার প্রধান সঠিক দিক নির্দেশনা দিয়ে আগামী দিনে অতীতের এবং বর্তমানের এবং ভবিষ্যতের একটা যেটা করবেন যে নীতি নির্ধারণী একটা ব্যবস্থা গ্রহণ করবেন, যেই ব্যবস্থার মধ্য দিয়ে যে অতীতে কেউ যদি অন্যায় হয়েও থাকে সেটাকে আজকে 50 বছর আগে একটা দুর্ঘটনা ঘটলো, একটা হত্যাকাণ্ড ঘটলো, 50 বছর পরেও কিন্তু ওই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তার ওই পরিবারের রাষ্ট্রের রয়েছে। এখন সরকারেরই চিন্তা করতে হবে যে আমি কি এই অন্যায়ের বিচার আমি করবো কিনা। 100 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনাও দেখো, পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার বিচার হয়েছে এবং বিচারের রায় হয়েছে, কার্যকরী হয়েছে। এখন অন্যায়কে কখনোই কোনো সরকার, হয়তো আমি এখন বলবো না যে আমি এটা অন্যায় হয়েছে, কিন্তু এক পর্যায়ে কিন্তু ঠিকই আমি অন্যায় করেও কিন্তু আমি এক সময় আমি মনে মনে বা কোনো জায়গায় ওই যে সিলেটের ছেলেটা অকপটই বলে ফেলেছে বসির সামনে, নিজের কাছে নিজে অনুশোচনা নিজেই বলে ফেলেছে যে মানে দম্ভ করে যে আমি ঘটনা ঘটিয়েছি, যে অনেকটা সত্যি কথা, আত্মস্বীকৃত ঘটনা। তো এই আত্মস্বীকৃত ঘটনাগুলির মধ্য দিয়েও এই প্রমাণ হয়ে যাবে যে আমি অন্যায় করেছি, করে নেই। আর যিনি অন্যায় করেন, গণ-অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে হয়েছে, নেপালেও দেখেছি, নেপালে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, সম্প্রতি এই যে এখন আমাদের ইরানে হচ্ছে, ইরানে গণ-অভ্যুত্থান চেষ্টা করা হচ্ছে, হয় নাই। এখন বিভিন্ন ইস্যু নিয়ে ইরানেও কিন্তু হওয়ার একটা ব্যর্থ চেষ্টা হয়েছে। ইরান সরকার সেই দেশের সেটা তারা দমন করেছে। এগুলো রাষ্ট্রীয় পলিসি, তাদের সরকারের এটা রাষ্ট্রীয় পলিসি। আমাদের এখানে চেষ্টা করেছে কি চেষ্টা করে নাই, সবলকে হয় নাই, সেটা এখনো বলার সুযোগ নেই। অর্থাৎ যখন এই গণ-অভ্যুত্থান হয়েছে, এটা সফল হয়েছে, এখন এই সব কিছু মিলিয়ে আমাদের পিছনে যাওয়ার সুযোগ নেই। আমাদের আগামী দিনের স্বপ্নকে বাস্তবে, আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব দূরীকরণ, এই সকল বিষয়গুলো মিশন নিয়েই আমাদের যে নবীন প্রবীণের সমন্বয়ে একটি যে সরকার যে গঠিত হয়েছে, এই সরকারই আগামী দিনে অন্ধকারকে দূরীকরণ আলোর দিকে নিয়ে যাবে, এমনটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনায় ছিলেন দুজন সম্মানিত অতিথি। নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে দৈনিক বাংলা খবর পত্রিকার পেজে, এবং সেই সাথে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে বা মেসেজেও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।